হাই! আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, আজ আমরা দেখব কেউ একজন পার্সোনাল লোন নিল। কোনো একজন ব্যক্তি পার্সোনাল লোন নিল। সেই পার্সোনাল লোন নেওয়ার পর সে কাস্টমার পার্সোনাল লোনের যে ইএমআইটা সেটা দিতে পারল না। তখন কিভাবে সেই লোনকে সেটেলমেন্ট করা হয়? ব্যাংক সেই লোন কিভাবে সেটেলমেন্ট করে? বা কেউ রয়েছে ক্রেডিট কার্ড নিল এবং তার একটা লিমিট থাকে। সেই লিমিট থেকে সে ১,০০,০০০ বা ২,০০,০০০ বা ৩,০০,০০০ যার যেরকম লিমিট কারো ৫০,০০০ সে খরচা করে ফেলল সেই লিমিট থেকে। এখন বলছে তার কাছে টাকা নেই, সে টাকা দিতে পারবে না বা সেই যে ক্রেডিট কার্ড থেকে ইউজ করেছে ফেলেছে লিমিটটা, সেই লিমিটটা সে আর দিতে পারছে না সময় মতো। এবার সেটা ২ মাস হয়ে গেল, ৩ মাস হয়ে গেল, ৪ মাস হয়ে গেল। তখন ব্যাংক কিভাবে সেই টাকাটাকে রিকভারি করবে সেটাও জানবো। আবার রয়েছে কেউ মনে করুন বাড়ি বানাচ্ছে। সে কিনা হোম লোন নিয়েছে। আপনারা শুনেছেন যে বাড়ি বানাতে গেলে বেশিরভাগ লোকে হোম লোন নেয়। বা কেউ গাড়ি কিনছে, সেই ক্ষেত্রে কেউ কার লোন বা বাইক লোন নেয়। তখন কি হবে? যদি সেই লোন কেউ মেটাতে না পারে বা তার যে ইএমআই প্রতি মাসে যেটা দিবে ইনস্টলমেন্ট সেটাও যদি মেটাতে না পারে, সেই ক্ষেত্রেই বা কি করা হয়? সেই ক্ষেত্রে ব্যাংক কি স্টেপ নিবে? ব্যাংকে যদি সেটেলমেন্ট অপশন আসতে হয়, সেই সেটেলমেন্ট অপশন কিভাবে আসবে? আপনাকে আবার জেলে ফেলে যেতে হবে না তো? এরকম কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন আসে যে, "আমি যদি দিতে না পারি তাহলে কি আমাকে জেলে নিয়ে চলে যাবে?" এবার এইসব ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা খুব ডিটেইলসে আলোচনা করব। তো আশা করব এই ভিডিওটি দেখার পর লোন সংক্রান্ত আপনাদের মধ্যে যদি লোন ডিফল্ট হয় বা ১-২ মাসের ইএমআই আপনারা মিস করে যান ইনস্টলমেন্ট, তখন কি হতে পারে প্রতিটি বিষয় আজকের এই ভিডিওতে আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন। সবার আগে জানতে হবে এই যে লোনের কথা বললাম না, এই লোন কয় প্রকার? দেখুন এই লোন ২ প্রকার হয়। একটা হয় আনসিকিউরড লোন, এটা হলো আনসিকিউরড লোন। এবার এই আনসিকিউরড লোন কোনটাকে বলে? পার্সোনাল লোনকে আনসিকিউরড লোন বলে, ক্রেডিট কার্ড লোনকে আনসিকিউরড লোন বলে বা কনজিউমার ডিউরেবল লোনকেও কিন্তু এই সিডিএল কেও কিন্তু আনসিকিউরড লোন বলে। এবার এখানে একটা প্রশ্ন আসবে কেন আনসিকিউরড লোন? দেখুন পার্সোনাল লোন যখন আপনারা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি ব্যাংককে কিছু জমা দিচ্ছেন? মানে আপনার সেই লোনের পরিপ্রেক্ষিতে আপনি কি কিছু জমা দিচ্ছেন ব্যাংককে যে আমি এই জিনিসটা রেখে আমি লোন নিচ্ছি তা তো নয়। আপনার কি দেখে লোন দেওয়া হয় পার্সোনাল লোন? আপনার ক্রেডিট স্কোর দেখা হয় যে ক্রেডিট স্কোর কি রয়েছে বা সিবিল স্কোর যেটা আপনি বলেন সেটা দেখা হয়। এর থেকে কি হয় প্যান কার্ড দেখা হয় আপনার। আর এখন তো অনলাইন অনেক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনারা ওই লোন ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। এরকম প্রচুর অ্যাপ রয়েছে। আর কনজিউমার কি? অনেক সময় আপনারা টিভি কেনার জন্য লোন নেন, ফ্রিজ কেনার জন্য লোন নেন বা বাড়িতে এয়ার কুলার কেনার জন্য লোন নেন। সেগুলোকে কনজিউমার লোন বলে। যেরকম ধরুন বাজাজ খুব দিয়ে থাকে কিন্তু কার্ড দিয়ে থাকে বাজাজের যে আপনারা এইভাবে মান্থলি পেমেন্ট করে আপনি এইসব জিনিস নিতে পারবেন। তো সেটা রয়েছে। এইসব সংক্রান্ত যে লোনগুলো রয়েছে, যেখানে আপনি ব্যাংককে কিছু দিচ্ছেন না, না দিয়ে লোন পাচ্ছেন সেগুলোকে বলা হয় কিন্তু আনসিকিউরড লোন। তাহলে এবার আসি সিকিউরড লোন। এই সিকিউরড লোন কি? দেখুন সিকিউরড লোন হলো হোম লোন, কার লোন, গোল্ড লোন এগুলো। এবার যখন আপনি বাড়িটা বানাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হয় একটা অ্যাসেট থাকে ব্যাংকের কাছে। আপনি যদি ইএমআই না দেন বা আপনি যদি যে টাকাটা হচ্ছে সেই টাকাটা যদি না দেন প্রতি মাসে একটা সময় পরে গিয়ে কি হবে এই বাড়িটা কিন্তু ব্যাংকের হয়ে যাবে এবং ব্যাংক সেটাকে নিলাম করবে। তার মানে তার কাছে একটা অ্যাসেট রয়েছে, ব্যাংকের কাছে একটা অ্যাসেট রয়েছে। তাই এটাকে বলা হয় সিকিউরড লোন। পার্সোনাল লোনে সেই অ্যাসেটটা ছিল না। আপনার কি বেচবে? কিছু না দেখেই তো আপনাকে লোন দিয়েছিল। আর কার লোনও সেরকম যদি আপনি ইএমআই দিতে না পারেন, মানে আপনি যদি কার নিয়ে নিলেন ইএমআই দিতে পারছেন না, সেই ক্ষেত্রে সেই কারটা কি করবে? ব্যাংক কিছুদিন পরে নিয়ে নিবে। তো এইভাবে সিকিউরড লোন এবং আনসিকিউরড লোনকে ভাগ করা হয়। গোল্ড লোনেও তাই গোল্ড রাখে, গোল্ড রেখে লোন দেয় আপনাকে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? গোল্ড আপনার কাছ থেকে নিয়ে সেটাকে বাইরে আ অকশনে ফেলে দিবে এবং বেচে দিবে। তো এইভাবে কেসিসি হলো কৃষকদের লোন যেটা আমরা বলি। সেখানে ল্যান্ড থাকে, সেই ল্যান্ড দেখিয়ে কিন্তু লোন নেওয়া হয়। তো সিকিউর লোন ব্যাপারটা রয়েছে মোটামুটি বুঝে নিবেন। যেখানে আপনার কিছু জিনিস ব্যাংক নিয়ে নিতে পারে। এইসব জিনিস সংক্রান্ত লোনকে বলা হয় সিকিউর। আর আনসিকিউর হলো ক্রেডিট কার্ড যেগুলো ব্যাংক আপনার থেকে কিছুই নিতে পারবে না। তো এবার চলুন আমরা প্রতিটা ব্যাপার নিয়ে আলাদাভাবে বুঝি। যদি পার্সোনাল লোন নেয় তার মধ্যে কি সে যদি সেই ইএমআই না দেয়, তাহলে কি লিগ্যাল অ্যাকশন হতে পারে? লোন রিকভার থেকে তার কি প্রবলেম হতে পারে? তাকে জেলে যেতে হতে পারে কিনা? প্রতিটি বিষয় নিয়ে চলুন এক করে জানি। সর্বপ্রথম আমরা জানবো পার্সোনাল লোন নিয়ে। তাহলে আমাদের বুঝতে কি হবে? সুবিধা হবে। তো এবার যে যদি আমরা পার্সোনাল লোনের কথা বলি, তো পার্সোনাল লোন কি দেখে দেওয়া হয়? আপনার প্যান কার্ড বা আপনি কোনো অ্যাপের থেকে নিতে পারেন বা ব্যাংকের থেকে নিতে পারেন।
প্যান কার্ড বা সিভিল স্কোর দেখে নেওয়া হয়, তাই তো? হয়, আমরা তাই জানি পার্সোনাল লোনে। এবার এই যে পার্সোনাল লোন আপনি নিলেন, ধরুন আপনি ৳৫,০০,০০০ পার্সোনাল লোন নিলেন বা ৳২,০০,০০০ পার্সোনাল লোন নিয়েছেন। সেটা হতে পারে ৳২,০০,০০০ পার্সোনাল লোন নিলেন। এবার আপনি কোনো কারণবশত এর যে মাসিক কিস্তি মানে প্রতি মাসে, মাসে আপনাকে যে দিতে হতো ইএমআইটা সেটা আপনি দিতে পারছেন না। ১ম মাস মিস করলেন, ২য় মাস মিস করলেন, ৩য় মাস মিস করলেন, দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এখানে ২-৩ টা কন্ডিশন রয়েছে। এবার কেউ রয়েছে ১ম দিন যদি কথা বলি 0 থেকে 30 ডেজ এটা একটা কন্ডিশন রয়েছে। 0 থেকে 30 ডেজ। এবার এই কন্ডিশনে কিছু ব্যাপার রয়েছে। এখানে কিন্তু দেখুন আর্লি বাকেট বলা হয় মানে এটা একদম তাজা, তাজা কেস যেখানে কেউ মিস করে গেছে। ১ম কিস্তি মিস করে গেছে। তো সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে ব্যাংকের থেকে বলা হবে যে আপনি মিস করে গেছেন। আ আপনি আপনার যেই ইএমআইটা রয়েছে সেটা আপনি পেমেন্ট করে দেন। দেখুন এই ক্ষেত্রেই কিন্তু 70-80% প্রবলেম সলভ হয়ে যায়। কারণ কি ১ম কিস্তি কারা মিস করে? অনেকেই রয়েছেন যে মনে নেই বা আজকে কিস্তি কাটার ডেট ছিল বা অটো ডেবিট করা রয়েছে। কিন্তু ব্যাংকে সেই টাকা রাখতে ভুলে গেছেন বা সেই টাকা নেই। ৳১, ৳২ বা ৳১০ বা ৳১০০ বা সেই টাকাই নেই। কিছু কম ছিল। তো সেইসব কারণে অটো ডেবিট বন্ধ হয়ে যায় বা কাটে না ব্যাংক বা যেগুলো ফিজিক্যালি আমরা গিয়ে জমা দিই সেটা হয়তো ডেটটা আমি ভুলে গেছি। সেইসব ক্ষেত্রে এটা হয়। যখন এই ব্যাংকের থেকে কল আসবে তখন গিয়ে কাস্টমার গিয়ে কিন্তু সেই টাকাগুলো পেমেন্ট করে দেয়। কারণ সবাই তো চায় না যে লোন আমাদের আ মিস হোক। প্রতি মাসে ইএমআইটা কাটুক সেটা সবাই চায়। এবার অনেকে রয়েছেন দিতে পারল না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তখন আরেকটা আপনাকে টাইম দেওয়া হয় ৩০ থেকে ৯০ দিন। তো এবার এখানে কি হবে? এখানে আপনাকে সবার প্রথম তো কল করবে। কল তো চলবে। কল দেখুন যখন ৩০ দিন পার হয়ে যাবে তখন থেকে কিন্তু কল শুরু হয়ে যাবে। আপনাকে ব্যাংকের তরফ থেকে কল করা হবে যে আপনি কেন লোন দিচ্ছেন না? কি প্রবলেম? কি হয়েছে? হাজারবার ফোন আসবে দেখবেন। দিনে ২ টা, দিনে ৪ টা করে ফোন আসবে। যখন এই ৩০ দিন থেকে ৯০ দিন মানে ৩০ দিন পার হয়ে ৩১, ৩২, ৩৩, ৩৪ দিন হয়ে যাচ্ছে বা ৫০-৬০ দিন হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাংকের কাছে কিন্তু ব্যাংক ব্রাঞ্চে সেখান থেকে যেখান থেকে লোন নিয়েছেন সেখান থেকে কি করবে রিকভারি এজেন্ট পাঠাবে আপনার বাড়িতে। কোথায় পাঠাবে? আপনার বাড়িতে কিন্তু রিকভারি এজেন্ট পাঠাবে। কিসের জন্য? কালেকশনের জন্য। দেখুন কল তো চলতেই থাকবে, কল সবসময় চলবে। তার সঙ্গে এই যে রিকভারি এজেন্ট যে যাবে, যে কিনা কি করবে আপনার বাড়িতে গিয়ে বসে থাকবে সকাল থেকে বিকেল অবধি, টাকা না দিলে যাবো না। রোজ, রোজ আপনি চা খাওয়ান তাদেরকে। পাড়ার প্রতিবেশীরা দেখবে রোজ, রোজ লোক আসছে ব্যাংকের থেকে, হইচল্লা হচ্ছে, আপনার একটা বদনাম হবে পাড়াতে। এই সবই কিন্তু চলতে থাকবে ৯০ দিন অবধি। যতদিন আপনি কি করবেন টাকা না দিবেন। এবার মনে করুন আপনি আরো ঢিঠ যে, "না আমি তো টাকা দিবোই না, আপনি ঠিক করে নিয়েছেন।" এবার ৯০ দিন পরে কি হবে তাহলে? এবার যখনই ৯০ দিন পার হয়ে যাবে, তখন আপনার কাছে আসবে ৩ টা নোটিশ। হ্যাঁ, ৩ টা নোটিশ আপনার কাছে কিন্তু চলে আসবে। এবার সেটা পাঠানো হবে কিন্তু ব্যাংকের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। এবার এই যে নোটিশগুলো আসবে, সেখানে কি, কি নোটিশ আসবে? সবার ১ম আসবে সেকশন 138 আসবে হলো আপনার কাছে একটা ১ম নোটিশ। কিছুদিন গ্যাপ যাবে, তাই তো? গ্যাপটা যাওয়ার পরে আপনার কাছে আরেকটা নোটিশ আসবে সেটা হলো এলআরএন। এলআরএন বলে একটা নোটিশ আসবে আপনার কাছে এবং আরেকটা আসবে কিন্তু আপনার কাছে নোটিশ ডিএলএন। এবার এই ৩ টা নোটিশ আপনার কাছে আসবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন এলআরএন, ডিএলএন কি জিনিস? তো দেখুন এলআরএন হলো লোন রিকল নোটিশ আর ডিএলএন হলো ডিমান্ড লিগ্যাল নোটিশ। এই ৩ টা নোটিশ সেকশন 138, এলআরএন এবং ডিএলএন এই ৩ টা নোটিশ কিন্তু আপনার কাছে আসবে ৯০ দিন পার হয়ে গেলেই। যদি ৯০ দিন আগে আপনি টাকা না দেন সেই ক্ষেত্রে। এরপর চলে আসি সেটেলমেন্ট। তাহলে এই ৯০ দিন পার হওয়ার পর কি হবে? ৯০ দিন পার হওয়ার পর আপনার কাছে অপশন আসবে সেটেলমেন্টের। দেখুন তার আগে আপনার মান-সম্মান যা যাওয়ার কিন্তু চলে যাবে। এরপর আপনাকে কিন্তু এই সেটেলমেন্টের অপশন দিবে তার আগে কিন্তু দিবে না। আপনি যতই চান। এবারে সেটেলমেন্টের ব্যাপারটা কি? ধরুন আপনি ব্যাংকের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন আমরা বলেছিলাম ৳২,০০,০০০ নিয়েছিলেন পার্সোনাল লোন। প্লাস আপনার ৳১,০০,০০০ কি হয়েছে ইন্টারেস্ট হয়েছে এবং তার সাথে কিছু টাকার পেনাল্টি রয়েছে। আমি ধরলাম পুরো মিলিয়ে আপনার ৳৩,০০,০০০ হয়েছে। পেনাল্টি প্লাস ইন্টারেস্ট আপনি যে টাকা নিয়েছেন সবকিছু মিলিয়ে আপনার কাছে ব্যাংক এখন ৳৩,০০,০০০ পায়। এটাই কিন্তু কথা আপনাকে দিতে হবে। এবার সেটেলমেন্টের অপশন আসলেই ইন্টারেস্ট হাটাও এইটা হলো মেইন কথা। মানে এই যে ৳১,০০,০০০ আপনার ইন্টারেস্ট ছিল সেটাকে হাটাও। তাহলে সেটাকে হাটাও মানে তাহলে কি? তাহলে আপনাকে ব্যাংক বলবে যে আপনি ৳২,০০,০০০ দেন। আপনি আপনার এই যে লোন অ্যাকাউন্টটা রয়েছে পার্সোনাল লোন নিয়েছেন সেটাকে ক্লোজ করুন। এটাই কিন্তু ব্যাংক বলবে।
আপনি এই ২,০০,০০০ টাকা দেন তাহলেই হবে, আপনাকে ইন্টারেস্ট বা কিছু দিতে হবে না। এবার আপনি হয়তো ভাববেন ঠিক আছে। তাতে ব্যাংক আপনাকে আরেকটা কথা বলবে এর সাথে যে আপনার সিবিল স্কোর ভালো থাকবে, আপনি পরবর্তীতে লোন নিতে পারবেন। যদি আপনি ২,০০,০০০ টাকা দেন ইন্টারেস্ট বাদে। এবার এখানে সবথেকে বড় মিথ্যা কথা কি বলুন তো? যে এই সিবিল স্কোর কোনদিনই আপনার ভালো আর থাকবে না। এটা খারাপ হয়ে গেছে। এখানে কিছু করার নেই। এবার এখানে সবথেকে বড় জিনিস হলো আপনি কতটা ভালো নেগোশিয়েট করতে পারেন। ব্যাংক আপনাকে বলবে ২,০০,০০০ টাকা দেন, ইন্টারেস্ট লাগবে না। আপনি বলবেন আমি ২০,০০০ টাকা দেব। ঠিক আছে? ব্যাংক আপনাকে লাস্টে কিছুদিন পরে আবার আসবে, আবার এসে বলবে ঠিক আছে আপনি ১.৫ লাখ দেন। আপনি বলবেন না আমি ৩০,০০০ টাকা দেব। কথাগুলো আমি একটা জাস্ট এক্সাম্পল বোঝাচ্ছি। কি যে যত ভালো নেগোশিয়েট করতে পারে তার ততটা ভালো অ্যামাউন্ট কমবে। এবার আপনারা বলবেন কেন? উনি তো সিবিল স্কোর ভালো বলেছে, হয়ে যেত। দেখুন আপনি যখন সেটেলমেন্ট করবেন না, আপনার যখন পুরো ওই লিস্টটাতে সেটেলমেন্ট অপশনটা চলে আসবে, তখন আপনি যতই ৳১০,০০০ টাকা কমান বা ৳১০০ টাকা কমান বা আপনি ৳৫ টাকাও কমান আপনার পুরো অ্যামাউন্ট থেকে, তাহলে কিন্তু আপনার সিবিল স্কোর খারাপ হবেই। সিবিল স্কোর ৭০০ থাকলে সেটা ২০-৩০ এ আনতেও তো কোনো টাইম লাগবে না। এবার এই সেটেলমেন্টের মধ্যে আপনাকে বুঝতে হবে এবার আপনি ৩০ দিয়ে সেটাকে মীমাংসা করবেন, না ২০ দিয়ে মীমাংসা করবেন, না আপনি ৳১,০০,০০০ দিয়ে মীমাংসা করবেন, সেটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করছে এবং আপনি কত ভালো নেগোশিয়েট করতে পারেন তার উপর পুরোপুরি ডিপেন্ড করছে। মোটামুটি কথায় যদি বলা যায় যে আপনি যত কম টাকা দিতে পারবেন তত আপনার লাভ, ব্যাংক যত বেশি টাকা আপনার কাছ থেকে নিতে পারবে ততটা ব্যাংকের লাভ। এবার এখানে ওই যে আপনি যদি সিভিল স্কোর ভালো চান যে না আমি আমার সিভিল স্কোর ভালো রাখবই, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। এই ২,০০,০০০ প্লাস আপনার ১,০০,০০০ প্লাস আপনার যদি কোনো পেনাল্টি থাকে সবকিছু নিয়ে আপনি ব্যাংকে চলে যান। ব্যাংকে গিয়ে পুরো টাকা আপনি দিয়ে দিন। আপনার সিভিল স্কোর ভালো থাকবে। কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই যে বললাম সেটেলমেন্ট অপশন যখনই চলে আসবে বা সেটেলমেন্টের লেখা যখন আপনার কাগজে চলে আসবে, আপনি সেটা ৳৫ র করান কি ৳৫,০০,০০০ র করান, তাতে কিন্তু আপনার সিভিল স্কোর কোনোভাবে ভালো থাকবে না। যদি সেটেলমেন্ট অপশন করতেই হয় তাহলে যত কম টাকা পারবেন তত কম টাকা দেবেন। এটা আমি একদম ভিতরকার খবর বলছি। ওরা আপনাকে অনেক কিছু বোঝাবে। আপনার সিম্পল জিনিস আমি যত কম টাকা দিতে পারবো আমার ততটাই লাভ। তো এবার কি আসলো? এবার আসলো আনসিকিউরড লোনের মধ্যে ক্রেডিট কার্ড লোন যেটা খুব পপুলার। অনেকেই এই কাজটা করে। কি করে? খরচা করে ফেলে। মনে করুন ৫০,০০০ বা ১,০০,০০০ খরচা করে ফেলে। তো তারপর সে টাকা দেওয়ার নাম নেই। তো সেই ক্ষেত্রে সেই সেম কেস ১ম এ ৯০ দিনের মধ্যে কল-টল চলবে। ৯০ দিন পরে গিয়ে আপনার কাছে নোটিশ আসবে। ৩ টে নোটিশ পাঠানো হবে যেটা একটু আগে বললাম। এবার ৯০ দিন পরে নোটিশ পাঠানো হলো। ৯০ দিন অবধি কল, ৯০ দিন পরে নোটিশ এবং ১৮০ দিন পরে গিয়ে আপনার কাছে সেটেলমেন্টের অপশন আসবে। সেম যেটা আমি একটু আগে যেটা বললাম পার্সোনাল লোনের ক্ষেত্রে সেম জিনিস হবে। এখানে একই কথা। যত কম আপনি দিতে পারেন আর যত বেশি টাকা ব্যাংক নিতে পারে। সিম্পল জিনিস। যত কম টাকা আপনি দিতে পারেন, আর যত বেশি টাকা ব্যাংক নিতে পারে। এই জিনিসটাই। এগুলো সব আনসিকিউরড লোন। আর আনসিকিউরড লোনের সব কন্ডিশন একই হয়। এবার সবার ১ম মানে এবার ব্যাপারটা কি হয়েছে তাহলে আনসিকিউরড লোন কি রয়েছে? আনসিকিউরড লোন ৩ রকমের রয়েছে। একটা হলো পার্সোনাল লোন, একটা হলো ক্রেডিট কার্ড লোন, একটা কনজিউমার লোন যেটা হলো এই টিভি কেনা যায়, বাজাজ দেয়। এটা জানেন আপনারা। তো এইসব হলো আনসিকিউরড লোন এবং আনসিকিউরড লোনের এটি হলো কন্ডিশন যে আপনি যেভাবে পারুন দেখুন আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, কোনো কারণবশত আপনি লোন নিলে পরে সেটা দেওয়ার চেষ্টা করবেন। হয়তো ভবিষ্যতে আপনার লোন দরকার পড়ে গেছে। তো সেই সময় আর লোন পাবেন না। কারণ সিবিল স্কোর খারাপ করে দিবে। তো চেষ্টা করবেন লোন দিয়ে দেওয়ার। মানে আপনার যে ইএমআই গুলো হয়, কিস্তিগুলো হয় সেগুলো দিয়ে দেওয়ার। যদি কোনো কারণবশত না দিতে পারেন তাহলে সেটেলমেন্ট করিয়ে নেবেন। তো সেটেলমেন্টের অপশন তো আমি আপনাদেরকে বলেই দিলাম কিভাবে আপনার সেটেলমেন্ট করানো যায়। তো এবার আসি সিকিউর লোনের ব্যাপারে। সেই ক্ষেত্রে কি হয়? দেখুন এখানে ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে আপনি বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখেছেন বা গচ্ছিত রেখেছেন। তারপর আপনি লোন নিয়েছেন। সেই ক্ষেত্রে এটা সিকিউর লোন। যদি কিছু হয়ে যায় আমি একটু আগে বুঝিয়েছি, এই বাড়িটা বেচে কিন্তু ব্যাংক টাকা উইথড্র করে নেবে। নিজের টাকা নিজে পেয়ে যাবে বাড়ি বেচে। তো সেরকমভাবেই তো ব্যাংক কিন্তু আর কিছু আপনাকে বেশি কিছু হ্যাঁ, ১০০ বার আপনাকে অপশন অনেক দেবে। যদি আপনি তারপরেও ইএমআই না ভরেন বা আপনি কিস্তি না দেন তো সেই ক্ষেত্রে ব্যাংক কি করবে আপনার একটা সময় পরে গিয়ে সেই ব্যাংকটা আপনার বাড়িটা আপনার ব্যাংকের কাছে হয়ে যাবে, ব্যাংকের হয়ে যাবে। তো এটা হলো ব্যাপার। কিন্তু এখানে দেখুন একটা ব্যাপার রয়েছে। আ ২০০২ এর একটা কথা বলি, একটা আইন আনা হয়েছিল SARFAESI বলে। এইটা হলো ২০০২ এর আগে ছিল না। ২০০২ এর আগে সিকিউর লোন নিয়ে যেগুলো ছিল মানে যেরকম একটু আগে আমি বললাম না আনসিকিউরড লোনের মতোই ছিল। কোনো দিক ছিল না।
তো ২০০২ এর পর থেকে এই নিয়মটা আনা হয়েছে সারফেসি, যেখানে হোম লোন হোক, কার লোন হোক বা যেগুলো সিকিউর লোন রয়েছে, তার অ্যাসেট বিক্রি করে ব্যাংক সেই তার লোন বা তার যেই টাকাটা রয়েছে সেটা তুলতে পারবে। ২০০২, হ্যাঁ, মনে রাখবেন ২০০২ এর আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। ২০০২ এর থেকে কোর্ট রায় দিয়েছে যে সারফেসির হিসেবে, এই অ্যাক্ট হিসেবে, যে আপনাদের যেই অ্যাসেট দেখে আপনি লোন দিয়েছিলেন সেই অ্যাসেটটা আপনি চাইলে যদি লোন কিস্তি না দেয় সময় পরে আপনি সেই অ্যাসেটটা বিক্রি করে আপনাদের টাকা ব্যাংক তুলতে পারবে। তো এটা হলো কথা। এবার দেখুন, সব কেস তো আর কোর্ট বলবে না যে হাউস নিলাম করে দিন। দেখুন, মোটামুটি কোর্টের কাছে যদি সব কেসই যায়, এবার আপনি মনে করুন টাকা দিচ্ছেন না। তো কিছুদিন পর কোর্টের কাছে কেস যাবে। এবার যাওয়ার পরে আ যদি আপনি ১০০ টা কেস কোর্টের কাছে যায়, তার মধ্যে ১৫ থেকে ২০ টা কেস রয়েছে কোর্ট বলবে বাড়ি এবার অকশনে উঠান বা নিলাম করে দিন। কিছু একটা বলবে। কিন্তু ১০০ টার মধ্যে ১০০ টা কেস কিন্তু কোর্ট বলবে না। এবার বর্তমানে যে কাস্টমার রয়েছে না, অনেক চালাক। তারা কি করে বলুন তো? তারা এমন কিছু প্ল্যান বের করবে যে আপনি অবাক হয়ে যাবেন। মনে করুন কিস্তি রয়েছে ৳৫০,০০০ প্রতি মাসে। ঠিক আছে? ইএমআই দিতে হবে। তারা কি করবে? কোনো মাসে ৫০০ দিবে, কোনো মাসে ১০০০ দেবে, কোনো মাসে ৫০০০ দেবে। আবার কোনো মাসে এমন করবে, আবার কোনো মাসে আবার ৫০০ দিবে। তো এইভাবে চলতে থাকবে। এবার তখন ব্যাংক কি বলবে? তো ব্যাংক বলবে এর যে বাড়িটা রয়েছে সেটা তো নিলাম করা যাবে না। কারণ সে তো চেষ্টা করছে ইএমআই দেওয়ার। কোনো কারণবশত দিতে পারছে না সেটা আলাদা ব্যাপার। কিন্তু সে তো চেষ্টা করছে, তার তো উদ্যোগ ভালো। তাই না? এবার ব্যাংক কি বলবে? ব্যাংক বলবে, "আরে ৳৫০,০০০ র ইএমআই সে দিচ্ছে ৫০০, সে দিচ্ছে ১০০০, সেটা কি করে সম্ভব? এটা কোনোদিনও ইএমআই, এটা হয় নাকি কোনোদিনও? ৫০০, ৳১০০০ দিচ্ছে ৳৫০,০০০ ইএমআই এর বদলে?" কিন্তু তখন কিন্তু কোর্ট বলবে, "না, সে তো চেষ্টা করছে, তাকে চেষ্টা করতে দিন।" হয়তো তার ইচ্ছা আছে যে সে সেই লোনটা মেটাবে। কিন্তু সে কোনো কারণবশত পারছে না। তাই সে অল্প টাকা দিয়ে যাচ্ছে। হয়তো পরবর্তীতে সে মিটিয়ে দেবে সেই টাকাটা। তো তার জন্য আপনারা তার বাড়ি বা কার যেটাই হোক না কেন নিলাম করতে পারবেন না বা নিতে পারবেন না। এবার দেখুন, বলে না যে আপনি যতই চালাক হোক না কেন আপনারও চালাকের উপর চালাক আছে। তো সেরকমভাবেই আপনি ৩০ বছরের জন্য লোন নিয়েছিলেন তো? ৩০ ইয়ার্স এর জন্য মানে লোন নিয়েছিলেন। আপনি এইভাবে কয়দিন চালাবেন? ৩০ বছর চালিয়ে দিলেন। যে ৫০০, ১০০০, ২০০০, ৫০০০ করে। তাই তো? কিন্তু ৩০ বছর তো একদিন না একদিন তো শেষ হবেই। যখনই ৩০ বছর শেষ হবে, তখন আপনার যেই বকেয়া রাশি, সেই মানে ইনভেস্টমেন্ট যেই টাকাটা আপনি নিয়েছেন, সেই অ্যামাউন্ট প্লাস আপনার উপর যেই পেনাল্টি লেগেছে, বাপরে বাপ! যা পেনাল্টি লাগবে সেই পেনাল্টি, তার উপর আপনার উপর যা ইন্টারেস্ট ছিল, সেই ইন্টারেস্ট সব মিলিয়ে আপনি এবার টাকা দেন ব্যাংকে। যদি আপনি দিতে না পারলেন এই ৩০ বছর কমপ্লিট হওয়ার পর, আপনার বাড়ি হয়ে যাবে কি? নিলাম। তখন কিন্তু কোর্টও আপনাকে আর বাঁচাতে পারবে না। তখন কোর্টও আপনাকে আর বাঁচাতে পারবে না। কিন্তু দেখুন, বা ৩০ বছর, ৩৫ বছর এরকম টাইমের জন্য লোন নেয় সবাই, হোম লোন। তাই তো? কিন্তু অতদিন কি আর সবাই থাকে বা অতদিন কি ব্যাংক আর ওয়েট করতে চায়? যে এতদিন অবধি ওয়েট করি, লোকটা দিবে না, তারপর আমি বাড়ি বেচবো। সেটা তো হয় না। ওই ৩০ বছরে বাড়ির কন্ডিশনও খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে তখন ব্যাংক সেটেলমেন্টের অপশন খুলে দেয়। আ এই ক্ষেত্রে অনেকের এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এখানে ওই কল করা, এই করা, দেখুন এগুলো চলতেই থাকে। এখানে হয়তো বাড়িতে এসে আপনাকে ১-২ বার বলবে। এখানে কোনো টাইম টেবিলের ব্যাপার নেই। যখন ২ টা ৩ টা কিস্তি মিস যাবে তখন এসে বলবে। কোর্টে যাবেন, তো সেই ক্ষেত্রে কেসটা ডিসমিস হয়ে যাবে মনে করুন। তো তখন আর লোক আসবে না। কিন্তু এবার ব্যাংক ওই কোর্টে যাওয়ার আগে ভাবে আমরা একটা সেটেলমেন্টে আসি। এবার সেটেলমেন্ট কিরকম করে ব্যাংক সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটেলমেন্টটা এরকম করবে যে ইন্টারেস্ট আমার লাগবে না। আপনি তো ৳৩০,০০,০০০ লোন নিয়েছিলেন। ধরলাম ৳৩০,০০,০০০ ৩০ বছরের লোন নিয়েছিলেন। ইন্টারেস্ট আপনার বর্তমান সময় অবধি হয়েছিল কথা ৳৭,০০,০০০। আপনার আর এই ৳৭,০০,০০০ দিতে হবে না। আপনি যেই টাকাটা নিয়েছেন আমাদের কাছ থেকে সেই টাকাটাই দিয়ে দিন। তাহলেই হবে। সেম এইভাবেই বলবে। আবার আপনি বলবেন, "এখানে কি নেগোশিয়েট করে আমি ৩০,০০,০০০ ৩০,০০০ এ আসতে পারি?" না। সবথেকে বেশি, কারণ সিকিউর লোন আপনাকে ভাবতে হবে। সবথেকে বেশি আপনাকে ইন্টারেস্টে মাইনাস করতে পারে। এর বেশি আপনার আসল মানি থেকে ৳১ টাকাও মাইনাস করবে না। ৩০,০০,০০০ নিলে আপনাকে ৩০,০০,০০০ই দিতে হবে।
20,00,000 নিলে আপনাকে 20,00,000ই দিতে হবে এবং 25,00,000 নিলে আপনাকে 25,00,000ই দিতে হবে। যেই টাকাটা আপনি নিয়েছেন সেই টাকাটাই আপনাকে দিতে হবে। ইন্টারেস্ট মাফ করতে পারে, আসল মানি মাফ করবে না। তো সেই ক্ষেত্রে কি হবে? তারা চুপ করে বসে থাকবে। এবার যখনই আপনার টাইম শেষ হবে, তারা কি করবে? বাড়ি হোক আর হোক নিয়ে গিয়ে সেটাকে বেচে দিবে এবং আপনি জানেন আজকে যেই বাড়িটা আপনি 20,00,000 এ বানিয়েছেন বা 30,00,000 এ বানিয়েছেন, সেটা আজকে থেকে মিনিমাম ৩০ বছর পরে সেটা ৮০ থেকে ৮৫,০০,০০০ এ বিক্রি হবে। তো আপনি বুঝতেই পারছেন ব্যাংকের লাভই হবে, ব্যাংকের কোনো ক্ষতি হবে না। তাই ব্যাংক কি করবে? এখানে আপনার ইন্টারেস্ট কমাতে পারে, আপনার আসল মানি থেকে ৳১ কিন্তু কমাবে না। সেটেলমেন্টে এটাই হবে। এ এবার আসি ভাইকেল লোন। মানে যারা কার লোন নিচ্ছেন বা আপনারা বাইক লোন নিচ্ছেন বা যেকোনো গাড়ির লোন নিচ্ছেন, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই সেম কেস 0 থেকে 30 ডেজ এর মধ্যে আপনাকে কল করা হবে এবং সেই 30 ডেজ পার যখন হয়ে যাবে, তখন ওই 30 ডেজ প্লাস হলে হলো আপনার ওই ৩ টা নোটিশ আসবে। সেটা কিন্তু হোম লোনেও সেম কেসই হবে। নোটিশ আসবে মানে যা কেস ঘটুক না কেন 180 ডেজ এর পরেই ঘটে। ঠিক আছে? এখানেও ৩ টা নোটিশ আপনার কাছে পাঠানো হবে এবং এই ৩ টা নোটিশই যখন চলে যাবে, তারপরে কিন্তু আপনার কাছে 180 ডেজ বা 60 প্লাস ডেজ এ আপনার কাছে লিগ্যাল ফাইল চলে যাবে 60 প্লাস ডেজ এ। এবার লিগ্যাল ফাইল চলে যাওয়ার পরে 180 ডেজ যখন পার হয়ে যাবে, তখন সেটেলমেন্ট কিন্তু ওই যে বললাম কার বা হাউসের সেটেলমেন্ট হতে তো একটু টাইম লাগে। কারণ সেটা সিকিউর লোন তো, সেই ক্ষেত্রে সেটেলমেন্ট হতে একটু টাইম নেয়। এবার আপনি মনে করবেন না যে 180 ডেজ পরেই হবে, সেটা ২ বছর হতে পারে। কিন্তু কারের ক্ষেত্রে ২ বছর আবার ওয়েট করে না, তখন কারের ভ্যালু কিন্তু দিন, দিন কমবে। বাড়ির ভ্যালু যেমন বাড়ে, সেরকম কারের ভ্যালু কিন্তু ডিক্রিজ হয় দিন, দিন। যখন যত ইউজ হবে তত খারাপ হবে। তো সেক্ষেত্রে কি হয়? তখন ১৮০ দিন বা ২০০ দিন পর একটা সেটেলমেন্টের অপশন চলে আসে, যেখানে আপনি যেই টাকা ইনভেস্ট করেছেন সেটাই দিয়ে দিন। আ মানে যে টাকা আপনি গাড়ির দাম বা যে টাকা আপনি লোন নিয়েছেন সেই টাকাটা দিয়ে দিন। যেই টাকাটার ইন্টারেস্ট রয়েছে সেটা দিতে হবে না। আপনি বলবেন যে কোনটাই দিতে পারব না। তাহলে এই গাড়ি কিন্তু তুলে নিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এই যে ৫০০ দিলাম, ১,০০০ দিলাম, ২,০০০ দিলাম, যেটা আমি বুঝেছিলাম না একটু আগে হোম লোনে, সেটা আবার কার লোনে চলবে না। তো এরকমভাবে ভাগ করা রয়েছে। আরেকটা হয় গোল্ড লোন, যেটা আপনারা অনেকেই জানেন। বর্তমানে গোল্ড লোন অনেক ভালো। আপনি ৳১,০০,০০০ গোল্ড দিলেন, সেখানে কি হবে 70-80% লোন দেওয়া হয়। মানে ৳৭৫,০০০ লোন পেলেন। এবার কি হলো? এই ৳৭৫,০০০ একটা তো কিস্তি আপনাকে দিতে হবে প্রতি মাসে। দিতে পারছেন না, পারছেন না, পারছেন না এরকম ওই ৩০ দিন গেল। ৩০ দিনের পরে ৬০ দিন গেল। 180 ডেজ পার হলো। এবার সেটেলমেন্ট এখানে কিন্তু আপনার কাছে সেটেলমেন্ট অপশন আসবে না। গোল্ড লোনে কিন্তু কোনো সেটেলমেন্ট অপশন আসে না। কেন? কারণ গোল্ড লোনে সেটেলমেন্ট কেন করবে আপনার সাথে? কি কারণে করবে? বর্তমানে গোল্ডের ভ্যালু তো দিন, 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 দিন এইভাবে বাড়ছে। তাহলে আপনার কাছে কেন সেটেলমেন্টে যাবে? তাহলে কি হবে? আপনাকে যখন অকশন করবে গোল্ড ১৮০ দিন পরে হোক বা 1 ইয়ারের মতন দেখবে হয়তো আপনার কাছে বারবার আপনার কাছে অ্যাপ্লিকেশন পাঠাবে, নোটিশ পাঠাবে, লোক পাঠাবে। 1 ইয়ার অব্দিও দেখবে। আপনি দিতে পারছেন না। তখন একটা অকশন হবে। অকশনের আগে আপনার বাড়িতে একটা চিঠি যাবে, একটা লেটার যাবে যে, "আমরা আপনার গোল্ডকে অকশন করছি। আপনি চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন।" বা আ সেই টাকা আমরা বিক্রি করে রিকভার করব। এবার গোল্ডের দাম তো প্রাইস হাই হচ্ছে। আজকে যেটা আপনি ৳১,০০,০০০ গোল্ড রেখেছিলেন, সেটা ১ বছর পরে যখন বেচবে, সেটার ভ্যালু কম করেও ৳২,০০,০০০ হবে বা ৳১,৫০,০০০ হবে। তো বুঝতেই পারছেন। তো সেখানে ব্যাংকের লাভ রয়েছে। তো ব্যাংক কেন এই গোল্ডে আপনাকে সেটেলমেন্ট অপশন দিবে? ব্যাংক কোনদিনও গোল্ডে কিন্তু সেটেলমেন্ট অপশন দিবে না। এটা মনে রাখবেন। গোল্ডে আপনি কোনদিনও সেটেলমেন্ট অপশন পাবেন না। আর বাকি যে আরো ২ টো লোন রয়েছে, যেগুলো আমি একটু আগে বলেছিলাম, সেটা হলো কৃষক লোন। দেখুন এই যে কৃষক লোন বলতে অনেকে ভাববে এটা আবার কি লোন? কেসিসি লোন কিন্তু একটা কৃষকদের লোন, আপনারা হয়তো শুনেছেন। কৃষকদের লোনকে কেসিসি লোন বলে। কিষান ক্রেডিট কার্ড যেটা বলা হয়। এবার এখানে কি হয়? ল্যান্ডের উপর ভিত্তি করে লোন দেওয়া হয় এবং আমাদের বর্তমান সময়ে কৃষকদের কেস খুব সেনসিটিভ কেস। এটা হয়তো অনেকেই জানেন। কৃষকদের কেস অনেক সেনসিটিভ কেস। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু আনসিকিউর লোন বলা হয় ঠিকই, কিন্তু অনেকটা আনসিকিউরড লোনের মধ্যেই পড়ে। কারণ কি? এবার কোনো কারণবশত কোনো কৃষক লোন দিতে পারল না, সেটাকে মেটাতে পারল না। ফসলে লস হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু কৃষকরাই ভালো মেটায় অ্যাকচুয়াল বলতে গেলে। কিন্তু পারল না। সেক্ষেত্রে সেই জমি, কারণ ল্যান্ড দেখে তো সেই লোনটা দেওয়া হয়েছে, সেই জমি কিন্তু ব্যাংক নিতে পারবে না। কারণ সেটা কোর্ট হবে, কোর্টে অনেক পার্টি ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, অনেক এই হিসেব থাকে। তাই কৃষকদের লোন মেটানো বড় মুশকিল। তাই কেসিসি কে ধরে নিতে পারেন আপনারা। এটা হলো আনসিকিউরড লোনের মতোই। আর আমাদের কাছে মাটি মা, তাই সেই হিসেব করে দেখতে গেলে
কেসিসি লোন মেটানো বড় মুশকিল। কিন্তু আমি আবারও বলছি ফার্মার যারা রয়েছে না, তারাই সবথেকে বেশি না কষ্ট করে হলেও লোন মেটায়। আমরাই হয়তো অনেক সময় লোন মেটাই না। কিন্তু ফার্মাররা লোন বেশি মেটায়। তো সেই হিসেবে দেখতে গেলেও কেসিসি লোনও কিন্তু আনসিকিউরড লোনের মধ্যেই বর্তমানে পড়ে। সিকিউরড লোন ল্যান্ড দেখাচ্ছে তারপর লোন পাচ্ছে। কিন্তু সেই ল্যান্ড নেওয়ার ক্ষমতা ব্যাংকের কোনোদিনই আর হবে না। তো এই ব্যাপারগুলো রয়েছে এই লোনের এই ব্যাপারগুলো কি হতে পারে আপনার সাথে সেটাও আপনি জানলেন। কিভাবে আপনি বাঁচতে পারেন, সেটেলমেন্ট করতে পারবেন সেটাও জানলেন। তো আশা করব এখানে আর কোনো অসুবিধা আপনাদের পড়ার ব্যাপার না। তারপরও যদি লোনের ডিফল্ট নিয়ে বা লোন নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়েও আপনারা যুক্ত হন। কারণ সেখানেও আমরা অনেকের প্রবলেম সলভ করে থাকি। সরকারের তরফ থেকে বের হলে সেগুলো সবার আগে আমরা সেখানে আপডেট করে থাকি। তো তাই বলব টেলিগ্রামের চ্যানেলে গিয়েও আপনারা যুক্ত হয়ে যান। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন যাতে আমরা এরকম টাইপের ভিডিও আরো ডিটেইলসে আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।